আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়ে শিখব ফটোশপের প্রথম যে টুলসগুলো আছে সেগুলো আমরা শিখব। তো আমরা অ্যাগেইন ফটোশপ স্টার্ট করি। এটা 2025 ভার্সন, যেটা আমরা এখন শিখতেছি। এখান থেকে আমি গিয়ে একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড ওপেন করে নিচ্ছি। এরপরে আমরা শিখবো গিয়ে আমাদের এই ডিজাইন পারপাসে সব থেকে মেইন ইম্পর্টেন্ট যেটা এলিমেন্টস আমাদের এই ওয়ার্ক স্পেসে নিয়ে যাওয়া, হোক সেটা ছবি, কোনো আইকন বা অন্য কোনো কিছু, যেটা বেশিরভাগ ক্ষেত্রে ওখান থেকে ছবিটাই আমাদের নিয়ে নেওয়া হয়। তো আমরা কিভাবে ছবি নিব বা ছবিটা কোথা থেকে আনবো সেটা আমরা দেখতেছি। তো আমাদের যেরকম ছবি প্রয়োজন পড়ে না কেন, আমরা সেটা ব্রাউজারে এসে আমরা যদি সার্চ করি, আমাদের সাপোজ এখন অবজেক্ট, আমরা যেহেতু এখন শিখবো অবজেক্ট ইমেজ দরকার, তাহলে আমরা অবজেক্ট ইমেজ লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা গিয়ে অল মেনু থেকে এখান থেকে ইমেজ সেকশনে যাব। ইমেজ সেকশনে যাওয়ার পরে আমরা এখান থেকে ইমেজগুলো দেখতে পারবো। এখানে বেশ কিছু ইমেজ আছে। আমাদের যদি সাপোজ দরকার হয় হেডফোন, আমি ইমেজে এখানে বেশ কিছু হেডফোনের এখানে দেখতে পারবো। আমরা শুরুতে এখান থেকে একটা স্যাম্পল নিয়ে নিই। এখন ছবি নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে সাপোজ আমার এই ছবিটা প্রয়োজন অথবা আমার এই ছবিটা প্রয়োজন, ছবির উপরে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব, দেন দেখব এটা ক্লিয়ার হয় কিনা। আর আরেকটা পার্ট আমরা নোটিস করব, সেটা এইখানে সাইজটা, আমরা যে ইমেজই ব্যবহার করব না কেন সেটার সাইজটা আমরা ট্রাই করব 1000-এর উপরে নেওয়ার, অথবা 200, 300, 400, 500 এই সাইজের ইমেজগুলো না নেওয়া থেকে বিরত থাকবো। এখান থেকে এখানে যেহেতু 800x800 আছে, বাট এটা আমি একটু অপেক্ষা করে দেখছি যে এটা ক্লিয়ার হচ্ছে না, অতটা ক্লিয়ারও না। তার মানে এইরকম ইমেজ নেওয়ার থেকে আমরা একটু বিরত থাকবো, চেষ্টা করবো এটার অল্টারনেটিভ কোনো ইমেজ নেওয়ার। অথবা এই ইমেজটাই যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ইমেজটাকে আমরা কোনো এআই সাপোর্ট নিয়ে অথবা ইনহ্যান্স ওয়েবসাইট আছে অনেকগুলো, সেই ওয়েবসাইটগুলো ব্যবহার করে এটাকে ইনহ্যান্স করে দেন এইটাকে আমরা ডিজাইনের জন্য ব্যবহার করব। ঠিক আছে, তো আমি একটু অন্য অল্টারনেটিভ দেখতেছি। এটা দেখি। আচ্ছা, এটা মোটামুটি 1000-এর উপরে আছে, 1200x1200। তাহলে এইখানে আমরা ক্লিক করব সবসময়, এই যে ছবিটা আমাদের দরকার সেটার উপর একটা ক্লিক করব। ঠিক আছে, এটা না, আমাদের ছবি মেবি ছিল, আমাকে ছবিটাকে হারিয়ে ফেললাম। আমরা একটু কালারফুল দেখেই নিই, কালারের পার্টটা আমাদের এখানে একটু দরকার আছে। তো এটা নেই, এটা অনেকটা হাই কোয়ালিটি আছে। তো ক্লিক করার পরে আমরা এখানে রাইট ক্লিক করব, দেন এইটাকে, এই ইমেজটা যদি আমি চাই যে আমার স্টোরেজে সেভ করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা সেভ ইমেজ অ্যাজ করব। সেক্ষেত্রে এটা কোন ফাইলে সেভ করতে চাই সেটা এখানে দেখা যাবে। এখন এইখানে একটা কথা আছে, আমাদের এই সেভ অ্যাজ টাইপের ফরম্যাটটা এখানে কি দেখতে হবে, এইখানে লেখা আছে ওএবিপি, WEBP। ঠিক আছে, ফাইল যেটা এই ফাইল ফরম্যাটে যখন আমি সেভ করব ফটোশপে, তখন ওপেন করতে গেলে দেখবেন এটা ওপেন হবে না। বাট এটা যখন আমরা কপি করে নিয়ে চলে যাব ফটোশপে, তখন এটা ফটোশপে চলে আসবে, সেটায় কোনো সমস্যা হবে না। তো আমরা প্রয়োজনীয়
ইমেজ যদি আমাদের এটা স্টোরেজে দরকার হয় যে পার্মানেন্টলি এটা আমার বারবার প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে এটা আমরা সেভ করব। আদার্স আমরা হচ্ছে গিয়ে এটাকে কপি করে সবসময় ডিজাইনে নিয়ে যাব। আর যখন আপনাদের হচ্ছে গিয়ে এই রকমের ফরম্যাটটা আসবে, তখন ট্রাই করবেন ডিরেক্টলি এটাকে ফটোশপে নিয়ে তারপরে সেভ করে অন্য একটা ফরম্যাটে জেপিজি, পিএনজি এই ফরম্যাটগুলোতে সেভ করার। কারণ এছাড়া আদার্স যে ডাব্লিউইবিপি ফরম্যাটে আছে সেটাই সেভ করলে বা এখান থেকেও সেভ করলে সেটা ফটোশপে ওপেন করতে প্রবলেম হয়, বুঝতে পারছেন? তো এখান থেকে আমাদের সেভ করার প্রয়োজন হলে সেভ ইমেজ করব, আর আমরা এটাকে ডিরেক্টলি ফটোশপে নেওয়ার জন্য আমরা কপি ইমেজ করব, ঠিক আছে? এছাড়া আরেকটাও আছে, সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করা যায়। এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও করা যায়, তবে মাঝে মাঝে এটা হয় অথবা হবে না। এই জন্য কি করবেন, কপি ইমেজ করে ডিরেক্টলি এখানে পেস্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আদার্স মেনু থেকে করতে গেলে আমাদের এডিট অপশনে যেতে হবে, মেনু বার থেকে এখান থেকে পেস্ট আছে, এখান থেকে পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি এখন ছবিটা আমার এখানে আনার পরে আমরা এখন বুঝবো, অনেক সময় আমার আর্টবোর্ড আছে 1080x1080 বা অথবা আমার আর্টবোর্ডটা আছে 500x500, বাট আমার ছবিটা আছে 2000x2000। তো এই ছবিটা যখন আমি এইখানে নিয়ে আসব তখন অনেকটা বড় হয়ে চলে আসবে। এটা যদিও স্বাভাবিকভাবে ঠিক আছে, বাট অনেক সময় এটা যদি আমার আর্টবোর্ডের থেকে অনেক বড় ইমেজ হয়, সাইজটা অনেক বড় হয়, তখন এইখানে অনেকটা জুম অবস্থায় থাকবে, অনেকটা বড় হয়ে থাকবে। তো ফটোশপে এই জুম হওয়া বা ছোট বড় করার পার্টটাকে ট্রান্সফর্ম বলা হয়। ভালো করে বুঝে নেবেন, ফটোশপে, ইলাস্ট্রেটরে, ডিজাইনের ভাষায় কোনো অবজেক্টকে বা কোনো এলিমেন্টসকে ছোট বড় করার পার্টটাকে ট্রান্সফর্ম বলা হয়, ঠিক আছে? তো এই ট্রান্সফর্মটা আমরা কিভাবে করব, তার জন্য আমাদের কয়েকটা ওয়ে আছে। সেটা হচ্ছে গিয়ে এক নাম্বার ওয়ে হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল প্লাস টি। এইটা হচ্ছে শর্টকাট, আমি আগে শর্টকাটটা বললাম যাতে হচ্ছে গিয়ে শর্টকাটটা আপনাদের মনে থাকে। কন্ট্রোল টি প্রেস করলে আপনি এইখানে যে কোনো টুলসে থাকেন না কেন, যে কোনো কাজেই থাকেন না কেন, এখান থেকে যদি ওই লেয়ারটা সিলেক্ট করা থাকে, তখন দেখেন আমি যে কোনো লেয়ারে আছি, অন্য যে কোনো লেয়ারে আছি। এখন আমি যখনই কন্ট্রোল টি প্রেস করব, একটা চারদিকে কয়েকটা পয়েন্ট চলে আসছে, পয়েন্ট আসছে না? আচ্ছা, পয়েন্ট আসছে। তো এই পয়েন্টগুলো দিয়ে আমরা কি করতে পারবো, এটাকে বড় ছোট করতে পারবো, ঠিক আছে? অনেক সময় আমাদের ইমেজটা এরকম ভাবে ওপেন হইতে পারে, অনেক সময় এরকমের ওপেন হইতে পারে, ঠিক আছে? এটা আপনারা অনেকবার ফেস করবেন যে এরকম ভাবে ওপেন হয়েছে, অথবা অনেক ছোট হয়ে ওপেন হবে। তখন কি করবেন, আমরা যে কোনো টুলসে থাকি না কেন, ফার্স্ট হচ্ছে গিয়ে কন্ট্রোল কি প্রেস করলে এই অপশনটা আসবে, দেন আমরা এটাকে ছোট বড় করব, ঠিক আছে? এখন ছোট বড় করার পর আমাকে বুঝতে হবে এইটা আমি কতটুকু রাখবো আমার ডিজাইনে, ঠিক আছে? আমি ছোট রাখবো নাকি একটু বড় রাখবো, সেটা সেই অনুযায়ী আমি আমার মতো করে রাখবো, ঠিক আছে? আমি একটু মিডিয়াম সাইজে এখানে রাখলাম। এরপর আমাদের সব সময়, একেবারে সব সময় ছোট বড় করার পর পরে আমাদের এই ট্রান্সফর্ম অপশনটা আসবে ফটোশপে। যখনই কোনো কিছু আপনি লেখা, কোনো হচ্ছে ছবি, কোনো শেপ, এই তিনটেই তো ব্যবহার হয় সব থেকে বেশি ডিজাইনে, লেখা, ছবি আর কোনো শেপ। তো এইগুলো ছোট বড় করবেন, ট্রান্সফর্ম করবেন যেটাকে বলা হয়, তখনই আপনাকে একটা কনফার্মেশন দিবে আপনি কি এই ছোট বড় পার্টটা কনফার্ম করতে চান নাকি ক্যান্সেল করে দিতে চান। তো এইখান থেকে আপনাকে প্রত্যেকবারই টিক চিহ্ন বা ডান করতে হবে, না হয় ক্যান্সেল করতে হবে, ঠিক আছে? তাহলে যদি আপনি এইটার আবার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি আপনি বারবার এখানে মাউস নিয়ে এসে ক্লিক করা না করে আপনি ডিরেক্টলি কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করলে এটা কনফার্ম হয়ে যাবে। আর যদি কিবোর্ডের ইএসসি একটা বাটন আছে উপরে কর্নারে, লেফট কর্নারে, এটা প্রেস করলে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? এইটা প্রত্যেকবারই আমাদেরকে করতে হবে। এখন এইটা আসলেও কোনো একটা ছবি, কোনো একটা শেপ, কোনো একটা লেখা ছোট বড় করার ধাপ, ঠিক আছে? আমি মেনুগুলো দেখাচ্ছি।
আমাদের যদি এখন আমরা চাচ্ছি কন্ট্রোল টি ছাড়াও আমাদের এটাকে ছোট করব, তাহলে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আমি মেনু থেকে এডিট মেনুতে যাব, এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে যেটার সামনে শর্টকাটটাও দেওয়া আছে, কন্ট্রোল টি। যখন আপনি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করবেন তখন সেম জিনিসটা এখানে চলে আসবে, যেটা আমরা শর্টকাটে করে থাকি। ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে আমাদের টুলস ব্যবহার করে। কি টুলস? আমাদের প্রথম একটা টুলস আছে, এই যে ফার্স্ট যে টুলসটা আছে সেটা হচ্ছে গিয়ে মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে গিয়ে কোনো আমি যদি এখানে একটু এটা ওপেন করে রাখি আপনাদের একটু দেখতে সুবিধা, মানে বুঝতে সুবিধা হবে। কোনো অবজেক্টকে বা কোনো শেপকে, কোনো টেক্সটকে বা কোনো এলিমেন্টকে আপনি সরাতে পারবেন, মুভ করতে পারবেন। ঠিক আছে, এটার কাজ হচ্ছে আমাদের এই এই মুভ টুলের কাজটা হচ্ছে আমি আমি কোনো ছবিকে, কোনো লেখাকে, কোনো শেপকে মুভ করতে পারবো। আমি এটা দেখেন আমি এখন এই ডান সাইডে বাম সাইডে নিতে পারতেছি, বাট অন্য কোনো টুলস দিয়ে এটা হবে না। এটা আমরা এই প্রথম যে টুলসটা আছে মুভ টুল, এটা দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, তো এইখানে একটা দেখেন, এই আমি যখনই মুভ টুলে আসি তখন অটোমেটিক আমরা যে কন্ট্রোল টি প্রেস করলে এই বর্ডারটা আসে, সেটাও আপনাদেরকে আসতেছে, অনেকের আসবে না বা আসবে। সেটার কারণ হচ্ছে গিয়ে এই উপরে একটা অপশন আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল। আমরা যদি এই শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা হচ্ছে গিয়ে অফ করে রাখি তাহলে হচ্ছে গিয়ে মুভ টুলে আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র মুভ হিসাবে, মানে কোনো কিছু সরানোর জন্য আমরা শুধুমাত্র ব্যবহার করতে পারবো। এটা যখন আমাকে কোনো ট্রান্সফর্ম করার প্রয়োজন পড়বে তখন আমরা শর্টকাট প্রেস করে অথবা মেনু থেকে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্মে এসে দেন এটাকে সিলেক্ট করতে হবে। এছাড়া আমরা চাইলে এটাকে আর পাবো না। আমরা যখন শুরু এটা শিখতেছি তখন আমরা সবসময় ট্রাই করব এই মুভ টুলে অপশন থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটা অন করে রাখার জন্য। তাহলে আমাদের সুবিধা হবে কি, আমরা যখনই কোনো অবজেক্টকে সিলেক্ট করব তখন সাথে সাথে এইটাকে বলা হয় ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্মটা আমাদের চলে আসবে। তাহলে আমি ছোট বড় করতেছি, ইন্টারপ্রেস করে ঠিক হয়ে যাবে। এখন এই ছোট বড় করার পার্টে আপনাদের অনেকের এরকমের ফেস করতে পারেন যে দেখেন আমি ছোট বড় করতেছি এই রকমের ছোট বড় হইতেছে, মানে সাইজটা ঠিক থাকতেছে না। তো এইটা যদি হয় তাহলে আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করার পরে আমাদের মেনু বারে এই রকমের একটা অপশন আসবে, কন্ট্রোল টি প্রেস করলে তখন দেখবো মাঝখানে এইখানে একটা লিংকের মতো অপশন আছে। যারা এটাকে চিনেন তারা বুঝবেন এটাকে বলা হয় লিংক। কোনো কিছু লিংক করা মানে অ্যাটাচড করে দেওয়া। ঠিক আছে, আপনি ছোট করলে চারদিক থেকেই ছোট হবে, আপনি বড় করলে চারদিক থেকেই বড় হবে, মানে আমার হরিজন্টাল পার্ট, ভার্টিক্যাল পার্ট অথবা লেফট পার্ট শুধুমাত্র বড় হবে এরকমটা হবে না। তো আমরা সবসময় ট্রাই করব, যেহেতু এখন শুরুর পার্ট, শেখার পার্ট, সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটা অন করে রাখার, তাহলে আমাদের সুবিধা কি হবে, আমরা যখন এটাকে বড় ছোট করতে মানে বড় ছোট করব তখন এটা সমানভাবে বড় ছোট হবে। আমরা যদি এই লিঙ্কটা বন্ধ করে তারপরে বড় ছোট করি, দেখেন এটার সাইজটা কিন্তু ঠিক এইরকমের হচ্ছে, বড় ছোট হচ্ছে না চারদিক থেকে। তখন আমাদের আবার একটা শর্টকাট আছে, সেটা বলে রাখছি, শিফট প্রেস করে তখন হচ্ছে গিয়ে এটা ঠিক করা যায়। বাট আমরা যেহেতু শিখতেছি তার জন্য আমরা এত কঠিন প্রসেস না দিয়ে যখন আমরা এটা পারবো তখন এগুলো আবার ওইভাবেই করব। তার আগে আমরা এই লিঙ্কটা সবসময় অন করে রাখবো। এখন আপনাদের কাজ করার সময় শুরুতে বা শেখার সময় অনেক সময় এই অপশনটা অফ থেকে থাকতে পারে, এনি চান্স আপনারা বুঝতেও পারেন নাই, তখন দেখবেন যে এটা ছোট বড় করতেছেন তখন ওই রকমই হচ্ছে, তখনই আপনি নোটিস করবেন যে আমার লিঙ্ক অপশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এরপর আমরা এটাকে ইন্টারপ্রেস করে ঠিক করে নিলাম। এরপর হচ্ছে কি আমাদের ইন্টারফেসের যে আর্টবোর্ড আছে পিছনে এই যে সাদা অংশটা, এটাকে বলা হয় আর্টবোর্ড। তো এই আর্টবোর্ডটাকে আমরা হচ্ছে গিয়ে কাজের প্রয়োজনে, আমরা তো ছবি জুম বড় করা ছোট করার পার্টটা করছি, বাট আর্টবোর্ড জুম করে কাজ করার পার্টটা আমরা দেখব। সেটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট একটা টুলস আছে, সেটা হচ্ছে গিয়ে জুম টুল, যেটা এইখানে প্লাস রাখলে এটা প্লাস হবে, এটা মাইনাস রাখলে মাইনাস হবে। এছাড়াও আরেকটা হচ্ছে আমার, আমি যদি ক্লিক করি তাহলে প্লাস হইলো, আমি যদি ক্লিক করে
বাম সাইডে টান দিই, মাউসটাকে ক্লিক করে বামে টান দিলে এটা জুম আউট হয়ে যাবে। আর যদি আমি ক্লিক করে ডানে ক্লিক করি তাহলে হচ্ছে জুম ইন হবে। সেক্ষেত্রে এইখানে বাটন কোনটা সিলেক্ট করা আছে সেটা ডিপেন্ড করে না, ঠিক আছে। আচ্ছা, আর এটা গেল আমাদের টুলসের পার্টটা। এবং এখানে কিছু অপশন আছে, 100% আমাদের দরকার হলে 100% আছে, ফিট স্ক্রিন দরকার হলে ফিট স্ক্রিন আছে। ফিল স্ক্রিন বলতে হচ্ছে আমার স্ক্রিনটা অনেকটা কেটে কেটে হলেও আমার ওয়ার্ক স্পেসে যতটুকু আর্টবোর্ডের স্পেস আছে সেটাকে ফিল আপ করে দেবে, সেটা হচ্ছে এখান থেকে ফিল স্ক্রিন। তো এটা গেল আমাদের টুলসের পার্টে। এখন আমি আমার কাজের সময় অনেক টুলস রানিং কাজ করতেছি, তখন আমাকে হচ্ছে গিয়ে জুম করার প্রয়োজন হইতে পারে, তখন আমি এটা শর্টকাটের মাধ্যমে কিভাবে জুম করব সেটা আমরা শিখব। এই জন্য আমরা প্রেস করব হচ্ছে গিয়ে কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে ধরে রাখবো, এবং মাউসের মাঝখানে একটা স্ক্রল বার থাকে, যেটা স্ক্রল করা যায় মানে ঘোরানো যায়, মাঝখানে একটা ঘোরানোর বাটন থাকে। তো আপনি যখন অল্টার প্রেস করে ধরে রেখে মাউসের স্ক্রল বারটাকে আপনি স্ক্রল করবেন, তখন দেখবেন আপনি যদি উল্টো দিকে আপনি স্ক্রল করেন দেখবেন এটা জুম আউট হচ্ছে, আপনি যদি সামনের দিকে স্ক্রল করেন তাহলে দেখবেন এটা জুম ইন হচ্ছে। তো এইখানে আপনি যে মাউসটার পয়েন্টটা কার্সরটা যেখানে আপনি রেখেই করবেন সেই পয়েন্টই দেখবেন যে জুম হবে। আপনি এই পয়েন্টটাকে হচ্ছে গিয়ে জুম করবেন, দেখবেন এই পয়েন্টটাই আপনার জুম হবে। এইটা গেল আমার জুম ইন এবং জুম আউটের পার্টটা। এরপর হচ্ছে গিয়ে আমাদের ডান বামে নেওয়ার জন্য আমরা কি করব, কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে সেই মাউসের স্ক্রলটা করলে আমাদের লেফট এবং রাইট হবে। সেখানে আমি যদি একটু স্ক্রল করি তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে এটা লেফটে যাচ্ছে বা রাইটে যাচ্ছে, আর এটা আমার লেফটে যাচ্ছে। এরপর আমাদের ডান বাম আমরা বুঝলাম। এরপর যদি আমার জুম করা অবস্থায় আমাদের উপরে এবং নিচে যাওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র স্ক্রল বারটা স্ক্রল করব, তাহলে দেখবো যে উপরে এবং নিচে যাচ্ছে। তো এইটা গেল। এবং এই জুম অনেকটা জুম করে থাকা থেকে আমরা 100% অথবা ফিট স্ক্রিনে নিয়ে আসার প্রসেসটা হচ্ছে গিয়ে Ctrl 0 প্রেস করলে আমার স্ক্রিনটা হচ্ছে এখানে ফিট হয়ে আসবে, আউটপুটটা এখানে ফিট হয়ে আসবে। যদি অনেকটা ছোট করা থাকে সেক্ষেত্রে এটা ফিট হয়ে আসবে। তাহলে এই শর্টকাটটা আমরা জেনে রাখলাম যে আমাদের স্ক্রিন জুম ইন এবং জুম আউট করে থাকার পরও হচ্ছে কি আমরা Ctrl 0 করে এটা ফিট স্ক্রিনে চলে আসবো। তো এই শর্টকাট গুলো আমাদের মনে রাখতে হবে, কারণ আমাদের ডিজাইন কেরিয়ারে এই সবগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যে ডিজাইনই করেন না কেন, একটা ডিজাইন করতে গেলে আপনার 100 100 200 বার এই কাজগুলোই অনেকবার প্রয়োজন হবে। তো যখনই আপনি শর্টকাট ব্যবহার করে এগুলো করবেন, তখন ওই কাজটা আপনার আধা ঘন্টার জায়গায় ওইটা আপনার 10 মিনিটে 5 মিনিটে চলে আসবে, ঠিক আছে। এটা গেল আমাদের ইমেজের পার্ট। আমাদের এইখানে ইমেজ নিয়ে আসার পরে আমি বেশ কিছু একটু ইমেজ নিয়ে আসি, আমি আরো কয়েকটা ইমেজ নিয়ে আসি। আমি অন্য কালারে একটা নিয়ে আসি, কপি ইমেজ, এখানে পেস্ট করে দিলাম। আমি আরেকটা ইমেজ নিয়ে আসি, আমি আরেকটা ইমেজ নিয়ে আসি। ইমার্জেন্সি না থাকলে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের 4টা ইমেজ আছে। তো 4টা ইমেজের ভিতরে আমি এখানে কিছু ইমেজ দেখতে পাচ্ছি, পিছনেরটায় কিছুটাই দেখতে পাচ্ছি না। তো এখানে আমাকে বুঝতে হবে কোন ইমেজের ব্যাকগ্রাউন্ড সহ আসছে, কোন ইমেজের ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে। তো সেটা আমি বোঝার জন্য ফার্স্ট যে ইমেজটা আছে দেখবেন এইটার ব্যাকগ্রাউন্ড ছাড়াই আসছে। আমি একবারে নিচে যে আমার ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার আছে সেটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম। এরপর হচ্ছে গিয়ে আমি এইটাকে একটু উপরেরটাকে একটু ছোট করে এক সাইডে রেখেই এটাকে আমি একটা সাইডে রাখলাম। সেকেন্ড যে ইমেজটা আছে সেটাকে আমরা একটু সাইডে রাখি। থার্ড যে ইমেজটা আছে সেটাকে আমরা একটু সাইডে রাখি।
ঠিক আছে, তাহলে এখানে দেখবো আমরা দুইটা ইমেজে আমাদের ব্যাকগ্রাউন্ড সহ আসছে, আর একটা ইমেজ পিএনজি তে আসছে। পিএনজি বলতে হচ্ছে গিয়ে আপনার ওইখানে যদি পিএনজি ফরম্যাটে আপলোড করা থাকে, পিএনজি মিনস হচ্ছে গিয়ে আপনার কোনো অবজেক্টের ট্রান্সপারেন্ট সাপোর্টেড ফরম্যাট। আপনি কোনো ইমেজে শুধুমাত্র সাবজেক্টটাকে বা অবজেক্টটাকেই আপনি রাখতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছেন না, সেটা আপনি পিএনজি ফরম্যাটে পারবেন, আদার্স ফরম্যাটে এটা সম্ভব না। তো সে ওইখানে আপলোড করা আছে পিএনজি ফরম্যাটে, আমি কপি করে নিয়ে আসার সময় ওই পিএনজি ফরম্যাটে এখানে চলে আসছে। তবে এইটা শুধুমাত্র 25 ভার্সনের পরের গুলো, 24টা আমি ব্যবহার করা এরকমের হয় নাই, তো 24টা আমি ডিরেক্টলি 23 থেকে 25-এ মুভ করছি। 24-এ এটা হয় কিনা জানি না, তবে 23-এর আগের গুলো অথবা 24-এর আগের গুলোতে আপনি পিএনজি ফরম্যাটটা কপি করে এখানে নিয়ে আসলে ব্ল্যাক স্ক্রিন থাকে। বাট 25 সফটওয়্যারটায় আপনি ডিরেক্টলি পিএনজিটাকে আপনি যদি কপি করে এখানে নিয়ে আসেন, একবারে ব্যাকগ্রাউন্ড ছাড়াই এখানে চলে আসবে, ব্যাকগ্রাউন্ড আর আলাদা করে আপনাকে রিমুভ করতে হয় না। ঠিক আছে, তো আমি যখন হচ্ছে এইটা আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা হাইড করলাম, তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার এই ছবিতে ব্যাকগ্রাউন্ড সহ আসছে কোনটা, ব্যাকগ্রাউন্ড ছাড়া আসছে কোনটা। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের এখানে আমরা উপরে কোনটা দেখতেছি, এইখানে আমরা দেখতেছি যে উপরে এইটা দেখতেছি, কারণ এই লেয়ারটা আমার সবচেয়ে উপরে রাখা আছে। এই জন্য আমি যদি এই লেয়ারটাকে টান দিয়ে ড্রাগ করে আমি নিচে নিয়ে আসি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখবেন এইটা সম্পূর্ণ যে তিনটা হেডফোন আছে তার সবচেয়ে নিচে এটা চলে আসে। এখন আমি এই তিনটার ভিতরে নিচে মানে মুভ করি, তাহলে দেখবেন এটা পিছনে চলে আসছে, এটা পিছনে চলে আসছে। তার মানে আমার কোনো কিছু উপরে মানে সবার সামনে আগে দেখানোর প্রয়োজন হলে সেই লেয়ারটাকে আমাকে হচ্ছে গিয়ে একবারে উপরে রাখতে হবে। যেটা আমার সেকেন্ডে দেখানোর দরকার হবে সেটা আমরা তার পরেরটায় রাখবো, এবং যেটা আমার শেষে দরকার হবে সেটাকে আমরা সবার শেষে রাখবো। ঠিক আছে, এবং এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু এটা আমি পিছনে নেওয়ার ফলে এটা আর দেখা যাচ্ছে না। যদি এগুলোর ব্যাকগ্রাউন্ড না থাকতো সেক্ষেত্রে এটা ভালো মতো আমরা দেখতে পারতাম। আচ্ছা, এরপরে আসি, আমি এই তিনটাকে হাইড করে দিলাম, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাকে রাখলাম। ব্যাকগ্রাউন্ডটাকে রাখার পরে আমি এখন এর পাশে যে টুলস গুলো আছে সেইগুলো আমরা ফার্স্টে দেখব। প্রথম যে আমাদের টুলস আছে সেটা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলের কাজটা কি, আমি এখান থেকে একটু মুডটা ফার্স্ট যেটা আছে সেটা সিলেক্ট করে নিলাম, এটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। তো ফার্স্ট যে টুলসটা আছে সেটা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে সিলেকশন টুল। এখানে আমার যে চারটা টুলস আছে সেগুলো হচ্ছে সিলেকশন টুল। এখানে আমার যে চারটা টুলস আছে সেগুলো হচ্ছে সিলেকশন টুলস। এখানে যে তিনটা টুলস আছে সেগুলো হচ্ছে সিলেকশন টুলস। তো আমাদের ফটোশপে এরকমের প্রয়োজন হইতে পারে, আমি নির্দিষ্ট অংশটাকে রিমুভ করে দিতে চাই, নির্দিষ্ট অংশটাকে আমি কালার অ্যাপ্লাই করতে চাই, মানে কালারটা চেঞ্জ করে ফেলতে চাই, অথবা ওইখানে কোনো ইফেক্ট যোগ করতে চাই, অথবা আমি ওইখানে কোনো আপনার কি বলে ব্রাশ যোগ করতে চাই, অথবা অন্যান্য অনেক কিছু অ্যাপ্লাই করতে চাই। মোট কথা হচ্ছে আমার নির্দিষ্ট কোনো কিছুকে আমি অ্যাপ্লাই করতে গেলে তখন আমার ওই অংশটা আমার সিলেক্ট করে রাখতে হবে। আমাদের ডিজাইনে ফটোশপে আমি নির্দিষ্ট অংশ কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে সেই অংশটা আমাকে আগে সিলেকশন করে নিতে হবে। সেই সিলেকশন করার মাধ্যম বা ওয়ে অনেকগুলো আছে, এবং টুলস এই যে আমাদের তিনটা আছে এই তিনটার ভিতরে তিনটা চারটা করে আবার আছে, এইগুলো হচ্ছে আমাদের সিলেকশন টুল। তো কি কি সিলেকশন টুল আছে, ফার্স্ট যে সিলেকশন টুলস আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গেল মার্কি টুলটা কি, এটা হচ্ছে চতুর্ভুজ সিলেকশন করা। এটা হচ্ছে চতুর্ভুজ সিলেকশন করা, এটার মাধ্যমে আপনি চতুর্ভুজ আকারে সিলেকশন করতে পারবেন। আমি যদি এটা কনফার্ম করি দেখবেন এইখানে চতুর্ভুজ আকারে একটা সিলেকশন হয়ে গেছে। আমি আমার মতো করে কাস্টমাইজ ভাবে আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি। আমি যখন শিফট প্রেস করে আমি এটাকে করব তখন দেখব এটা একবারে স্কোয়ার শেপে তৈরি হচ্ছে, এইটা আর চতুর্ভুজ আকৃতিতে হচ্ছে না, মানে চারটা বাহুই আমার এখানে সমান মাপের হচ্ছে। তো আমাদের যখন এরকম সমান মাপের
প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে শিফট প্রেস করে তারপরে বড় ছোট করব, তাহলে হচ্ছে গিয়ে এরকমের স্কোয়ার শেপের আসবে। তা এখন আমার এই সিলেকশনটা হয়ে গেলে, আমার এই সিলেকশনটা যদি আমি কেটে ফেলতে চাই, সেটাকে বলা হয় ডিসিলেক্ট। ঠিক আছে, ডিসিলেক্ট। তো আমরা এই ডিসিলেক্টটা কিভাবে করব, সেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি প্রেস করলে দেখবেন এটা চলে গেছে। ঠিক আছে, এবং এইটাকে যদি আপনি আবার নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার শর্টকাটটা হবে কন্ট্রোল শিফট ডি। এটা আমরা যদি মেনু থেকে দেখতে চাই, শর্টকাট যদি মনে না থাকে, এটা হচ্ছে সিলেক্ট মেনুর কাজ। সিলেক্টে যাওয়ার পরে আপনি এখান থেকে ডিসিলেক্ট এখানে আছে, এবং সাইডে শর্টকাটও দেওয়া আছে, এবং রিসিলেক্ট মানে একটা কোনো কিছু ডিসিলেক্ট করে ফেলছেন, সেটাকে আপনি আবার পুনরায় সিলেক্ট করতে চান বা সিলেকশনটাকে ফিরিয়ে নিতে চান, তখন সেটা রিসিলেক্ট করবেন শিফট কন্ট্রোল ডি অথবা সিলেক্ট মেনু থেকে রিসিলেক্ট। আচ্ছা, এখানে আমার 4টা অপশন আছে, আমরা এই 4টা অপশন সম্পর্কে একটু বুঝি। এখানে অল মানে সবগুলো ওভারঅল সিলেকশন হবে। আমি যখনই অল করব তখন দেখেন ফুল আর্টবোর্ডের চারপাশে বর্ডার মানে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল ডি করি, আমি একটু ছোট করে সিলেকশন নিই। এরপর যদি আমি এই সিলেক্টের এইখানে 4 নাম্বার অপশনটা যেটা, সেটা হচ্ছে গিয়ে ইনভার্স অপশন। ইনভার্স সম্পর্কে তো আমরা জানি যে বিপরীত। আপনি এখন মনে করেন যে এতটুকু অংশ সিলেক্ট করে আছেন, যখন আপনি ইনভার্স করে দিবেন তখন এতটুকুর জায়গা বাদ রেখে বাকি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা নিয়ে আমরা আরো দেখব, এটা ওভার ব্রিফ দিলাম। তো আমরা এখন দেখি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল, যেটা চতুর্ভুজ আকারে সিলেকশন করে। দেন আছে ইলিপ্টিক্যাল মার্কিং টুল, এটার কাজ হচ্ছে বৃত্তাকার আকারে সিলেকশন করে। আমি কাস্টমাইজ করে আমি হচ্ছে গিয়ে বৃত্ত সিলেকশন তৈরি করতে পারি। এটা যদি আমি একুরেটলি হচ্ছে বৃত্তাকার সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে শিফট প্রেস করে এটাকে করব, এবং এটা কাটার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এখন আমরা এই সিলেকশন করার ক্ষেত্রে আমাদের এই যে 3টা আছে, এই 3টার ভিতরে অনেকগুলো আছে, সেখানে ম্যাক্সিমাম আমরা এই অপশন বার থেকে এই 4টা অপশন আমরা কমন দেখতে পারবো। এই 4টা অপশন কমন আমরা দেখতে পারবো। তো ফার্স্ট থেকেই আমরা হচ্ছে এই 4টা অপশনটাকে ক্লিয়ার হয়ে নিই। এই 4টা অপশনটা কি, এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে নতুন সিলেকশন। আমি বাংলায় আগে বললাম নিউ সিলেকশন, মানে এটা আপনার সব সময় নতুন করে সিলেকশন হবে, পিছনে পুরনো কোনো সিলেকশন থাকবে না এই অপশনটায় রাখার পরে। আমি দেখেন এইখানে ফার্স্টে রেক্টেঙ্গেল মার্কি টুলটা আছে, সেটাই রেখে আমি করতেছি। এইখানে হচ্ছে গিয়ে আমি আরেকটা করতেছি, দেখেন পিছনে যেটা আছে সেটা চলে গিয়ে নতুন আরেকটা সিলেকশন হয়েছে। আপনি হচ্ছে গিয়ে যেটাই করেন না কেন, দেখবেন পিছনেরটা আর থাকবে না, নতুন করে সিলেক্ট হবে। দেখেন নতুন করে সিলেকশন হচ্ছে। এরপর হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন যুক্ত করা। তার মানে এটাই পিছনেরটাও থাকবে, নতুন করেও সিলেকশন হবে, এবং একটা সিলেকশনের সাথে আরেকটা সিলেকশন যুক্ত হবে। যাদের প্রশ্ন আছে নোট করে নেন, আমি সব প্রশ্নের সমাধানগুলো সব শেষে দেখাবো। এটার কাজ হচ্ছে গিয়ে আমার সিলেকশন যুক্ত করা। দেখেন আমি সেকেন্ড আরেকটা সিলেকশন এখানে নিচ্ছি, আমার ফার্স্ট সিলেকশনটা আছে, সেকেন্ড সিলেকশনটাও আছে, আমি 2টা সিলেকশনে নিতে পারতেছি। আমি ইভেন চাইলে এগুলোর ভিতরে আমি যুক্তও করতে পারতেছি। দেখেন অনেকটা অ্যাড হচ্ছে সিলেকশন, আমি এতটুকু চাইলে আমি যুক্তও করতে পারবো, আমি এখান থেকে চাইলে একটু বাড়াইতেও পারবো, এইটা গেল হচ্ছে সিলেকশন যুক্ত করা, যেটা আপনি এখানে মাউসটা রাখলে এটাকে কি বলা হয় সেটাও আপনি আর এখানে চলে আসবে। ঠিক আছে, অ্যাড টু সিলেকশন যেটাকে বলা হয়। এরপর আছে সাবট্রাকশন সিলেকশন, যেটা হচ্ছে সিলেকশন বাদ দেওয়া। এইটা মূলত কাজ করবে সিলেকশন যেখানে যেখানে আছে সেখান থেকে আপনার হচ্ছে গিয়ে সিলেকশন গুলো বাদ দিতে পারবেন। আমি ভিডিও করতেছি, সিলেকশন গুলো বাদ দিতে পারবেন। তো কিভাবে, আমি যদি এই সিলেকশন যেগুলো আছে সেইগুলো আপনি এখান থেকে করি, তাহলে এখান থেকে দেখবেন বাদ হয়ে যাবে। আমার যতগুলো সিলেকশন টুলস এই অপশনগুলো আসবে, ততগুলো সিলেকশন গুলো আপনি এভাবে বাদ দিতে পারবেন এই অপশনটা রেখে। তো
তো আমি এখান থেকে চাইলে এতটুকু বাদ দিতে পারবো, আমি চাইলে এখান থেকে বাদ দিতে পারবো, আমি চাইলে ইভেন এই পুরোটাকেই আমি বাদ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি পুরোটাকে বাদ দিতে পারবো, কিন্তু আমার সিলেকশন যেখানে না থাকবে সেখানে এটা কাজ করবে না। ঠিক আছে, আমি যেখানে না থাকবে সেখানে এটা কাজ করবে না। আচ্ছা, আমি আবার একটু নিউ সিলেকশন নিয়ে এখানে একটা সিলেকশন নিই। এরপর আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের দুইটা সিলেকশনের ভিতরে যতটুকু সিলেকশন মাঝখানে পড়বে ততটুকু সিলেকশন থাকবে, বাকিটা হাইড হয়ে যাবে। আমি যদি এই দুইটা সিলেকশনের ভিতরে হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে দেখেন এইখানে আমার দুইটা সিলেকশনের ভিতরে যতটুকু পড়ছে ততটুকুই থাকবে, বাকিটা হাইড হয়ে যাবে। আমি আবার আরেকবার করতেছি, দুইটা সিলেকশনের ভিতরে যতটুকু পড়তেছে ততটুকুই রাখতেছে, বাকিটা হাইড হয়ে যাচ্ছে। এটা আপনারা কয়েকবার করলে দেখতে পারবেন যে দুইটা সিলেকশনের মাঝখানে যতটুকু পড়বে ততটুকুই থাকবে, বাকিটা হাইড হয়ে যাবে। তো এই চারটা আমার ফার্স্টে বুঝতে হবে, তা না হলে আমি যখনই সিলেকশন করব দেখবো যে আমি সিলেকশন যুক্ত করতেছি বাট এটা বাদ হচ্ছে, বা সিলেকশন যুক্ত করব তখন সিলেকশন আসতেছে না। তো এই চারটা আমার কখন কোনটা আমার ব্যবহার করা দরকার হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আচ্ছা, আমি নিউ সিলেকশনে রাখতেছি। দেন হচ্ছে গিয়ে আমি সিঙ্গেল র মার্কিং টুল যেটা আছে, যেটার কাজ হচ্ছে আপনি সিঙ্গেল একটা র সিলেকশন নিতে পারেন। এটার কাজ সবসময় হচ্ছে গিয়ে সিঙ্গেল র হিসাবে সিলেকশন হবে। এটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিং টুল, যেটা হচ্ছে গিয়ে আপনি সিঙ্গেল একটা কলাম সিলেকশন নিতে পারবেন। এই দুইটার ইউজ খুব একটা কম হয়, তবে বেশি ইউজ হয় রেক্টেঙ্গেল মার্কিং টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিং টুল। এই নামগুলো আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, নামগুলো ভালো করে পড়তে হবে, যেন আপনারা নাম বললে ওই টুলস কোনটা সেটাও বলতে পারেন, অথবা টুলস দেখো নামগুলো বলতে পারেন, এবং ওই টুলস এর কাজ কি সেটাও যেন আপনি এক্সপ্লেন করতে পারেন যে রেক্টেঙ্গেল মার্কিং টুলের কাজটা কি। আমি যেভাবে বললাম দেখাইলাম ঠিক সেই জিনিসটাই আপনার যখন শর্ট কোশ্চেনে আসবে আপনি শর্ট করে ওইভাবে যেন লিখতে পারেন অথবা বলতে পারেন। এরপর আসি হচ্ছে গিয়ে আমাদের, আমি ভিডিও করতেছি, এরপর আমাদের আসি পরবর্তী যে টুলস গুলোতে আছে সেই অপশনগুলোতে। ঠিক আছে, আমাদের পরবর্তী যে এইখানে টুলস গুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট সিলেকশন ব্রাশ টুল, যেটার কাজ হচ্ছে গিয়ে আপনি কোনো কিছু ব্রাশ করবেন, এখানে এই যে একটা সার্কেল আসবে, এতটুকু অংশ মনে করেন যে আপনি ব্রাশ করতে পারবেন, মানে সিলেক্ট করতে পারবেন। আমি যখন এখন এটাকে হচ্ছে গিয়ে অন্য একটা সিলেকশন টুলেও যদি আমি এটা নিয়ে যাই দেখবেন এটা হচ্ছে কি এতটুকু অংশ সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমি নিউ সিলেকশনে রেখে এগুলো করি। এটা মাত্র আপনি 2025 ভার্সনটাই পাবেন, 23, 22, 19 এই ভার্সনগুলোতে পাবেন না। আর এইটার ব্যবহার খুব একটা কমই হয়, তবে এর আদার্স যেগুলো আছে, যেহেতু এটা নতুন আমরা পুরোনোর গুলোতেই অভ্যস্ত, বাট এটা ছোট ছোট কাজে আপনার এটুকু সিলেক্ট করা দরকার ব্রাশ হিসাবে, তখন এটা কাজে নেবে। এছাড়া বেশিরভাগ আমাদের আদার্স যে সিলেকশন টুলস গুলো আছে ওগুলোর কাজ সব থেকে বেশি হয়ে থাকে। তারপরে এটা আমরা জানলাম যে আপনি যতটুকু ব্রাশ করবেন মানে যতটুকু ফিল করবেন ততটুকু এটা সিলেকশন হবে। এরপর আছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজটা কি? ল্যাসো টুলের কাজ হচ্ছে কি আমাদের ফ্রি ভাবে হচ্ছে আমি সিলেকশন করতে পারবো। ল্যাসো টুলের কাজ ফ্রি ভাবে আমি সিলেক্ট করতে পারবো। আমার মাউসটাকে আমি ক্লিক করে আমি এখান থেকে মাউসটা যেখানে যেখানে হচ্ছে গিয়ে আমি নিব, আমি হচ্ছে গিয়ে সেখানে সেখানে এটা সিলেক্ট হবে। আমি যদি হচ্ছে গিয়ে এখান থেকে এভাবে করে হচ্ছে গিয়ে করি তাহলে এটা চতুর্ভুজ হিসাবে সিলেকশন হবে। আমি চাইলে এটাকে রাউন্ড করেও আমি সিলেক্ট করতে পারি। আমার মতো করে মাউসে আমি যতটুকু যেরকম দরকার হয় আমি এই ল্যাসো টুলের মাধ্যমে এভাবে ফ্রিলি ভাবে সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে ল্যাসো টুল, কন্ট্রোল ডি। এরপর হচ্ছে কি আমার যে পার্টটা আছে পলিগনাল ল্যাসো টুল। আচ্ছা আমি এর ভিতরে আমি একটা আমার অবজেক্ট আমি শো করে নিয়ে রাখি, কালারফুলটাই আমি ব্যবহার করতেছি, আমি এটা মাঝখানে রাখি। ঠিক আছে, আচ্ছা আমি ল্যাসো টুলের মাধ্যমে এভাবে করে আমি এটাকে সিলেক্ট করতে পারবো এভাবে করে। ঠিক আছে, কন্ট্রোল ডি। এরপর আছে হচ্ছে গিয়ে পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের কাজটা কি? পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে পয়েন্ট ক্লিক করে করে আপনি সিলেক্ট করতে পারবেন।
পয়েন্ট ক্লিক করে করে আপনি সিলেক্ট করতে পারবো, বা পয়েন্ট ক্লিক করে করে আমি সিলেক্ট করতে পারবো। কিভাবে? আমি ফার্স্ট এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, এখন দেখেন এই পয়েন্ট থেকে ও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চারোদিকে ও আর কি এটা ঘুরবে, চারোদিকে ঘুরবে। আপনার সাপোজ উপরে দরকার হয় আপনি উপরে নিতে পারবেন, আপনার এখান থেকে এরকমের দরকার হলে আপনি এরকম নিতে পারবেন, আপনি যদি এখান থেকে আর একটু করতে চান তাহলে এভাবে করে পয়েন্টে ক্লিক করে করে আপনি এটাকে কভার করতে পারবেন। এইটা মূলত ব্যবহার হয় কোনো জায়গায় যদি সমান চতুর্ভুজের মতো এরকমের কোনো আকৃতি সিলেকশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এইটা বেশি ব্যবহার হয়। সাপোজ আমরা যদি হচ্ছে গিয়ে এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে আসি, সাপোজ ফটো ফ্রেম, ফটো ফ্রেম আমি এখান থেকে হচ্ছে গিয়ে যদি একটা দেওয়ালের অথবা এইটাই সিলেক্ট করলাম, এটা একটু বেঁকা মানে বাঁকা আছে, তো এইটাই আমি যদি এখন কপি করে নিয়ে আসি, এটা দেখে সহজে বুঝতে পারবেন। আমি এটাকে হাইড করে রাখলাম, এটা পেস্ট করে দিলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে এইখানের ভিতরে হচ্ছে যতটুকু ছবি আছে, ছবিটা যতটুকু দেখাচ্ছে ততটুকু আমার সিলেকশন প্রয়োজন। তখন আমরা কি করব? এই পলিগনাল ল্যাসো টুলটা আমরা ব্যবহার করব। কিভাবে? এই একটা পয়েন্টে ক্লিক করলাম, এই একটা পয়েন্টে ক্লিক করলাম, এই একটা পয়েন্টে ক্লিক করলাম, এই একটা পয়েন্টে ক্লিক করলাম। যদিও এটা বাঁকা, এটা কিন্তু চতুর্ভুজ শেপের টাইপের, তখন আমরা এটা খুব সুন্দর মতো সিলেক্ট করতে পারবো। তো এই সব ক্ষেত্রে, এই সিমুলার ক্ষেত্রে আমরা এই পলিগনাল ল্যাসো টুলটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা এটাকে কন্ট্রোল ডি করে দিচ্ছি। তাহলে এই গেল আমাদের পলিগনাল ল্যাসো টুল। দেন হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের জন্য আমি একটা এইটা নিয়ে আসি আমাদের। সেক্ষেত্রে আমার এই টুলসটা ব্যবহার করার জন্য আমি যে লেয়ারের যে ছবিটাকে আমি সিলেক্ট করতে চাই, সেই লেয়ারটাকে আমাকে ফার্স্ট নোটিস করতে হবে যে আমার ওই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। যদি ওই লেয়ারটা আমার সিলেক্ট না থাকে, সেক্ষেত্রে এটা প্রপার ভাবে কোনোটাই কাজ করবে না। এর জন্য এই লেয়ার মানে এই সিলেকশন টুলে যখনই আমরা কোনো কাজ করব, তখনই হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে আমরা খেয়াল রাখবো যে লেয়ারের ওইটা সিলেক্ট আছে কিনা ওই ইমেজে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে আমি একটু জুম করে নিই বোঝার ক্ষেত্রে, এবং সবাই একটু ভালো করে নোটিস করেন। আমি এইটাই কিন্তু সিলেক্ট করে রাখছি, এই লেয়ারটা। এরপরে আমি যখন এইটার সাইড থেকে ইটস থেকে আমি এই কার্সরটা ক্লিক করে আমি শুধুমাত্র কোনো একটা ক্লিক করলাম, এরপরে শুধুমাত্র মাউসটাকে আমি এর সাইড থেকে টেনে নিয়ে যাব, কোনো ক্লিক করব না, শুধুমাত্র টেনে নিয়ে যাব। তাহলে দেখবো যে এই যে আমার সিলেকশন পাথ যেটাকে বলা হয়, এটা অটোমেটিক ও টেনে অবজেক্টের সাথে ম্যাচ করে দিচ্ছে, অটোমেটিক টেনে নিয়ে অবজেক্টের সাথে ম্যাচ করে দিচ্ছে। তো এইখানে যদি আপনার বাই চান্স এরকমের মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? ব্যাকে আসবো, মাউসটাকে পিছনে নিয়ে আসবো এবং ব্যাকে স্পেস প্রেস করলে ওই অপশনগুলো কেটে কেটে পিছনে চলে আসবে। তখন আমি পুনরায় আবার এটাকে একবারে কাছ থেকে নিয়ে করব, তাহলে হচ্ছে একুরেটলি পাবো। আমি আপনাদের দেখানোর সাথে একটু দূর থেকে নিয়েছি যাতে বোঝা যায় যে এটা কিভাবে টেনে টেনে নিয়ে যায়। কিন্তু আপনারা সবসময় এটার পাশ থেকে নিয়ে গিয়ে তারপরে করবেন, তাহলে এটা খুব সুন্দর মতো কাজ করবে। এবং যখন এটা বুঝতে পারবে না বা এরকম কর্নার টাইপের আসবেন, তখন কি করবেন? এইটাকে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই কর্নার গুলোকে ক্লিক করবেন। এখন দেখেন এই এই কাজ করার সময় অনেক সময় আমরা একটা সমস্যা ফেস করব। সেই সমস্যাটা কি, সেটা আমি আগে থেকেই দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা ক্লিক করা অবস্থায় আপনি চাইলে অন্য কোনো অপশনে ক্লিক করতে পারবেন না। এটা যতক্ষণ না আপনি কমপ্লিট করে দিচ্ছেন, অথবা যতক্ষণ না এটা সম্পূর্ণ কেটে দিচ্ছেন, যতক্ষণ না আপনারা এটা সম্পূর্ণ কমপ্লিট না করতেছেন, অথবা যতক্ষণ না আপনারা এটাকে কেটে দিচ্ছেন, তার আগে কোনো জায়গায় ক্লিক করবে না। না কাটতে পারবেন, জাস্ট এটা এরকমের ঘুরতেই থাকবে, এরকমের ঘুরতেই থাকবে, বাট কোনো জায়গায় আমার ক্লিক করতেছে না। দেখেন, কোনো জায়গায় সাইডে ক্লিক করতে পারবেন না, আপনি অন্য কোনো টুলসেও আসতে পারবেন না। তা এই জন্য এই সমস্যা থেকে বের করে আসার জন্য আপনাকে কি করতে হবে? ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস প্রেস করে আপনাকে এটাকে কেটে নিতে হবে, অথবা এই যে ব্যাক স্পেস প্রেস করে কেটে নিতে হবে, মাউসটাকে পিছনেও নিতে হবে সাথে সাথে, শুধুমাত্র ব্যাক স্পেস প্রেস করলেই হবে না। ঠিক আছে, তখন এটা প্রপার।
আদার্স আরেকটা হচ্ছে গিয়ে এইটাকে ফুল, আপনার অনেক কিছু হয়ে গেছে, আপনি ব্যাক স্পেস করে না পারলে বা ব্যাক স্পেস করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আরেকটা শর্টকাট হচ্ছে এন্টার বাটন প্রেস করা। তখন এটা কনফার্ম হয়ে সিলেকশনটা কন্টিনিউ মানে কনফার্ম হয়ে যায়। তখন মনে করেন যে আপনি এখান থেকে যে কোনো কিছুতে ক্লিক করতে পারবেন। তো এইটা আমি প্রপার ভাবে করার জন্য আমি এটাকে আবার একটু করতেছি। আমি ক্লিক করে একবারে মাউসটা সাইড থেকে টেনে নিয়ে যাব, যেখানে মিস্টেক হবে আমি ব্যাক স্পেস দিয়ে এসে আবার এটাকে ঠিক করে, এটা অটোমেটিক আপনাদেরকে হচ্ছে গিয়ে সিলেক্ট করে দিবে। এবং এইখান থেকে আপনার যদি আর্টবোর্ডটা ডানে বামে নেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শর্টকাট ছিল কন্ট্রোল বাটন প্রেস করে স্ক্রল করা, অল্টার বাটন প্রেস করে স্ক্রল করা, সেটা কাজ করবে না। তখন আমাদের হ্যান্ড টুলের পার্টটা শিখতে হবে। হ্যান্ড টুলে যেটা হচ্ছে কি আমাদের একটা টুলস আছে, এবং সেটার একটা শর্টকাট আছে। সেটা শর্টকাট হচ্ছে আমাদের কিবোর্ডের সব থেকে বড় কি যেটা, সেটা হচ্ছে স্পেস বার। স্পেসটা ক্লিক করলে আমাদের এরকমের হাতের মতো চলে আসবে, অথবা এইখানে একটা হ্যান্ড টুল আছে, এটাই ক্লিক করলে এটা চলে আসবে। বাট আমরা কোনো কিছু কাজ চলমান রাখা অবস্থায় অন্য একটা টুলসে গেলে তো ওইটা কেটে যাবে। তখন আমরা এই শর্টকাটটা ব্যবহার করব, সেটা হচ্ছে স্পেস বাটন প্রেস করে ধরে রেখে আমাদের আর্টবোর্ডটা যেদিকে মুভ করার প্রয়োজন হয় সেদিকে আমরা মুভ করে নেব, এবং তারপরে আমরা সামনের দিকে আগাবো। এখান থেকে যেখান থেকে আপনার ঠিকমতো হবে না, আপনি ক্লিক করে ওকে হেল্প করে দেবেন। দেখেন আমার সিলেকশনটা খুব সুন্দর মতো চারোদিক থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আমরা করতে পারবো হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে। এটা আমরা ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে করতে পারবো। এখন আমার সিলেকশন বাদ দেওয়ার প্রয়োজন, সাপোজ এখান থেকে আমার এতটুকু সিলেকশন বাদ দেওয়ার প্রয়োজন, এটা তো আমার অবজেক্টের ভিতরে না। তখন আমরা আবার কিভাবে বাদ দিব? এই যে আমরা চারটা অপশন শিখছি, সিলেকশন যুক্ত করা, সিলেকশন বাদ দেওয়া, সিলেকশনের মাঝখানে রাখা, নতুন করে সিলেকশন নেওয়া। তো এখান থেকে আমরা বাদ দেওয়ার যে অপশনটা, সেটা আমরা সিলেক্ট করে, আমি যদি এখন আবার এখান থেকে ক্লিক করে এতটুকু আবার সিলেক্ট করে নিই, তাহলে হচ্ছে গিয়ে এটা বাদ হয়ে যাবে। এভাবে করে আমার সিলেকশন হয়ে গেল। এখন আমি হচ্ছে কি এটার যেহেতু সাদা কালার, আমার ব্যাকগ্রাউন্ড সাদা কালার, আমি ব্যাকগ্রাউন্ড একটু হাইড করে নিলাম এই লেয়ারটা, যাতে আমার এইটার কতটুকু ব্যাকগ্রাউন্ড আছে আমি দেখি এবং সেই অনুযায়ী করতে পারি। তো আমার এখন সম্পূর্ণ হচ্ছে গিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করা আছে। এখন আমি যদি হচ্ছে গিয়ে চাই যে আমার ব্যাকগ্রাউন্ডটা ইরিচ করে ফেলা অথবা রিমুভ করে ফেলা, সেক্ষেত্রে আমরা একটা অপশন আছে মাস্ক নামে, এখানে একটা অপশন আছে। মাস্ক নিয়ে আমাদের ইন ডিটেলস একটা ক্লাস আছে, এটা অনেকটা পার্ট, অনেক লং একটা পার্ট, ঠিক আছে। টুলস এর মতো অনেকটা এটার গুরুত্ব আছে এবং এটার কাজও অনেক। তো সিম্পলি আমি এতটুকু এই ক্লাসে বলে রাখি যে এই আপনি যখন কোনো একটা সাবজেক্টকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মানে শুধুমাত্র সাবজেক্টটাকেই সিলেকশন করা আছে, নো ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা নাই, সেক্ষেত্রে আপনি মাস্কে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে। রিমুভের পার্ট আসে না, এটা হাইড হয়ে যায়। হাইড এবং শো এর পার্টটাই কাজ করে, এবং এটা নিয়ে ডিটেলসে আমি ক্লাস পরের ক্লাসে বলবো। বাট এইটাই এতটুকু জেনে রাখেন, এই যে এফএক্স এর পাশে একটা আইকন আছে যেটাকে বলা হয় মাস্ক, যেটার কাজ হচ্ছে শো এবং হাইড করা। আপনি যখন সাবজেক্টটাকে সিলেক্ট করবেন তখন হচ্ছে গিয়ে আপনি পুরোটাকে হাইড করতে পারবেন, মানে আপনি যেটুকু সিলেকশন করছেন ততটুকু রেখে বাকিটা হাইড করে ফেলতে পারবেন। এটার শর্ট যদি আপনি বলতে চান যে মাস্ক কি কাজ করে, আপনি এটার বলতে পারেন হচ্ছে গিয়ে মাস্কের কাজ হচ্ছে কোনো কিছু সিলেকশন করার পরে আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকু রেখে বাকিটা হাইড হয়ে যাবে। মানে আপনি যতটুকু সিলেকশন রাখবেন ততটুকু রেখে বাকি যা থাকবে সম্পূর্ণটা হাইড হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। তো এইটা গেল হচ্ছে কি আমাদের ফার্স্ট ক্লাসের ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে কি আমাদের এখান থেকে আমরা রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল, এরপর হচ্ছে গিয়ে সিলেকশন ব্রাশ টুল, ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল,
ম্যাগনেটিক ল্যাসো টুল, এগুলোর কাজ এবং কিভাবে এগুলোর কাজ করে সেটা আমরা দেখলাম। তো এইগুলো হচ্ছে কি আমাদের ফার্স্ট পার্টে থাকলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো।